ইংল্যান্ডের মতন দেশের এই অনুদানে হাতও দিতে হয় না, কিন্তু ফান্ড দেওয়ার কোনো নজির নাই। আমরা ভাবি কেন দেরি হচ্ছে, কেন জানতে পারছি না। দেশ জাতি জনতার একটাই কথা, কে হবে হামজাদের কোচ? আসলে কে হচ্ছে? আসলে আমার মতে এখনো জিনিসটা বলাটা এত সহজ না। তার কারণ হচ্ছে যে একটা কোচ নির্বাচন এত সহজ হয় না, কারণ অনেকগুলো প্রসেসের ব্যাপার আছে, কন্ট্রাক্টের ব্যাপার আছে। যেরকম বিএফএফ এর যে প্রেসিডেন্ট তাবিদ ভাই, উনি আর কি সরাসরি বলেছে 2 বছরের কন্ট্রাক্ট হবে। তখন যদি 2 বছরের কন্ট্রাক্ট হয়, আপনি কিন্তু এটাও চিন্তা করতে হবে যে যদি অনাকাঙ্ক্ষিত কোনো কিছু ঘটনা ঘটে, আপনি কিন্তু 2 বছর টাকা দিতে হবে। কারণ মানে বাইরে ইউরোপে যখন কোনো কোচকে নেওয়া হয়, তাকে কিন্তু হচ্ছে যদি আপনি কোনো কারণে মাঝপথে স্যাক করেন, তাকে কিন্তু পুরা কন্ট্রাক্টের সময় পর্যন্ত আপনাকে টাকাটা বহন করতে হয়। তো যার কারণে হয়তো হাভিয়ার কাবরেরাকে আমরা সহজেই আর কি বাদ দিতে পারিনি, আমাদেরকে কন্ট্রাক্টটা শেষ করতে হয়েছে। তো এরকম অনেকগুলা জটিল বিষয় আছে যেগুলো কিনা মানে আলোচনার ব্যাপার আছে। তো এখানে মানে বলাটা এখন আমাদের মানে আমরা যারা আছি অ্যানালিস্ট বা ফ্যান, এদের কাছ থেকে বলাটা খুব সহজ যে একে নিক বা ওকে নিক, কিন্তু একটা কোচ হায়ার করার আগে যেসব কন্ট্রাক্টের ক্লজগুলো আসলে দেখতে হয়, সেগুলোতে অনেক মারপ্যাচ থাকে। রাইট, এবং সেগুলো সবকিছু ভালোভাবে চুলচেরা বিশ্লেষণ করে তারপরেই বোধহয় ডিসিশন নিতে হয়। কিন্তু আমরা বাইরে যারা বসে থাকি, আমরা ভাবি কেন দেরি হচ্ছে, কেন জানতে পারছি না। একজনকে নিয়ে খুব বেশি কথা হচ্ছে, কোলম্যানকে কিভাবে লালন পালন করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সেটা নিয়ে আসলে আলোচনা বেশি হচ্ছে। যে কোলম্যানের সাথে সবকিছুই ঠিকঠাক, কিন্তু টাকা পয়সাটাই সব থেকে বড় ব্যাপার। আজকে আমিনুল হক আসবেন, তার সাথে হয়তো কথা বলবে, ফান্ড চাওয়া হবে। প্রথমত আমাকে জানাবেন যে এরকম হয় কিনা, সরকার ফান্ড দেয় কিনা কোনো দেশের ফুটবল কোচ আনার জন্য। দ্বিতীয়ত, যদি দেয়, সেখানে রিস্ক ফ্যাক্টর কি থাকে? আচ্ছা, প্রথমত পৃথিবীর কোনো ফেডারেশনে আর কি এরকমভাবে সরকারের প্রত্যক্ষ আসলে ফান্ড দেওয়ার কোনো নজির নাই। সরকারের হয়তো ফান্ড দিলেও সেটা বিএফএফকে ধরেন কোনো একটা খাতে ফান্ড দিবে, সেটা থ্রুতে বিএফএফ ইয়ে করবে, কিন্তু সরাসরি যে বেতনের একটা অংশ যে সরকার দিবে, এটা আসলে পৃথিবীতে কোথাও নজির নেই। কারণ সরকারের আসলে এখানে আসলে হস্তক্ষেপ করা উচিত না। কিন্তু ধরেন আমরা যদি একটা আলোচনার খাতিরে যদি চিন্তা করি যে এখানে বিএফএফ থেকে এনএসসি থেকে বা ক্রীড়া মন্ত্রণালয় থেকে একটা টাকাটা দেওয়া হবে একটা ফান্ডে, এইটা আসলে একটা বিশাল বড় রিস্ক ফ্যাক্টর থেকে যায়। রিস্ক ফ্যাক্টর এই জন্য না যে টাকাটা দিচ্ছে কি দিচ্ছে না, রিস্ক ফ্যাক্টরটা বাংলাদেশের মানে প্রেক্ষাপটে আমি যদি বলবো, তার কারণটা হচ্ছে যে আপনি ধরেন যে বিদেশে যদি আপনি দেখেন যে ওইখানের যে দেশ চালানোর যে ধরনটা থাকে, ওইখানে একটা প্রসেস যদি একবার সেট হয়, সেটা যেই সরকার হোক না কেন তার প্রসেসটা কমপ্লিট করে। কিন্তু বাংলাদেশের ইতিহাস বলে যে যখনই সরকার বদল হয়, তখনই কিন্তু তাদের বিভিন্ন রকমের যে প্ল্যানিংগুলো থাকে সেটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। তো হাইপোথেটিক্যালি যদি আমরা ধরি যে এখন হচ্ছে এখানে আমাদের যে আমিনুল সাহেব, উনি এখন হচ্ছে এখানে ফান্ডের টাকা দিল, বলা হলো যে আচ্ছা ঠিক আছে 2 বছরের জন্য কন্ট্রাক্ট করো, আমরা এখান থেকে একটা পোর্শন দিব। ধরেন কোনো কারণে কালকে হয়তো উনি যদি প্রধানমন্ত্রী নাও থাকতে পারে, বা এই সরকার হয়তো বাংলাদেশে নাও থাকতে পারে। যদি সেক্ষেত্রে না হয়, নতুন সরকার এসে যদি বলে যে আমি বেতনের অংশ দিব না, তখন কিন্তু এটা বিএফএফ এর জন্য একটা বিশাল বড় একটা চাপের সৃষ্টি হবে। তো এই সব ক্ষেত্রে আসলে এই কারণেই সবসময় ফিফা যেটা সাজেস্ট করে যে সরকারের কোনো ক্ষেত্রে হস্তক্ষেপ থাকা উচিত না এইসব ক্ষেত্রে। বাট আমি বলবো যে এখানে আপনার ধরেন যে অন দি আদার হ্যান্ড আমি এইটুকু বলতে চাই যে হ্যাঁ, কোনো ফান্ড নেওয়াটা উচিত হবে না, কিন্তু অ্যাজ আমিনুল সাহেব আমাদের এখন ক্রিয়ার অভিভাবক, তার সাথে একটা আলোচনা এখানে করা যেতেই পারে। তার একটা আলোচনা এবং তার যে এক্সপিরিয়েন্স, তার যে প্লেইং ক্যারিয়ারের যে একটা যে সে বিভিন্ন রকমের কোচের আন্ডারে খেলেছে, কোন কোচটা ধরেন 4-5 জন বা শর্টলিস্ট থেকে নিলে ভালো হবে, তার একটা ওপিনিয়ন এখানে নেওয়া যেতেই পারে। কারণ দিন শেষে এই কোচ যখন আসবে, বিভিন্ন রকমের যে কমিউনিকেশনগুলো ইন্টার ডিপার্টমেন্টাল, সেটা কিন্তু আবার এই ক্রীড়া মন্ত্রণালয়ে করতে হবে। তাদেরও একটা ধরেন যে যদি একটা পজিটিভ একটা নোট থাকে, সেটা দিন শেষে বিএফএফ এর জন্যই প্রসেস অনুযায়ী অনেক সহজ হয়ে থাকবে। সেই জায়গা থেকে যদি চিন্তা করি, মানে আপনার অভিমত বা আপনার এক্সপেরিয়েন্স, আপনার জানাশোনা দিয়ে আপনি বললেন সরকার থেকে সেভাবে আসলে দেওয়া উচিত হবে না বা দেয় না, এটা ধরে নিলাম দিতে পারলো না, শুধু মতামতে দিল, টাকা পয়সা দিল না, তাহলে আমরা কোলম্যানকে পাচ্ছি না, বা কোলম্যানকে সবাই কেন চাইছে? আরো যারা লিস্টেড তারা কেন পিছিয়ে? আসলে এখানে একটা বিস্তর একটা ফারাক আছে, সেটা হচ্ছে ফ্যানদের আন্ডারস্ট্যান্ডিংয়ে এবং আসল বাংলাদেশের বাস্তবতায় ফুটবল কিভাবে চলে, এটার মধ্যে একটা বিস্তর ফারাক আছে। তার কারণ হচ্ছে যে আমরা ফ্যানরা বা অ্যানালিস্টরা যখন আর কি দেখি, তখন আমরা আসলে খুব চাকচিক্য পছন্দ করি। এই কারণে আমরা সবসময় ইউরোপের ফুটবলটা দেখি, আমরা ওয়ার্ল্ড কাপটা দেখি, এবং সেইখানে আমরা দেখি বলে আমরা সেইখানে যারা সাকসেস নিয়ে এসছে তাদেরকে আমরা হায়ার স্ট্যান্ডার্ড মনে করি, এবং যেটা কিনা নর্মাল। কিন্তু সেই হায়ার স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে গেলে মানে অনেক কাজ কিন্তু পিছনে করতে হয় ফুটবল ওয়ার্ল্ডে, যেইটা সিস্টেম কিনা ইউরোপে হয়ে গেছে।
কিন্তু আপনি এশিয়াতে সেই সিস্টেমটা এখনো গ্রো করেনি, সেটা গ্রো করা শুরু হয়েছে আস্তে আস্তে, কিন্তু সেটাতে হয়তো অনেক সময় লাগবে। তো আপনি ইউরোপের স্ট্যান্ডার্ডের একটা কোচ যে কিনা ওই সিস্টেমে চলে, তাকে যখন আপনি এই সিস্টেমের মধ্যে এনে ঢুকিয়ে কাজ করানোর চেষ্টা করবেন, সেই কোচ তো চিন্তা করবে যে আমি ওই স্ট্যান্ডার্ডে কাজ করব, কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের ম্যানেজমেন্ট বা আমাদের ফান্ডিং কিন্তু ওই লেভেলের না। আপনার ফিফা থেকে সব দেশে অনুদান দেওয়া হয়, ইংল্যান্ডের মতন দেশের এই অনুদানে হাতও দিতে হয় না, কারণ তাদের ব্র্যান্ড ভ্যালু এত বেশি। আমাদের এই অনুদানটাই হচ্ছে মেন। ওটার জন্যই চেয়ে থাকি আমরা। তো এখানে যে ব্যাপারটা যে আপনার কোলম্যানকে এই জন্যই ফ্যানরা অনেক বেশি চাচ্ছে, কারণ তার একটা সাকসেস আছে, তার একটা ব্র্যান্ড ভ্যালু আছে। সে ওয়েলসের মতন টিমকে সেমিফাইনাল নিয়ে গেছে, গ্যারেথ বেলকে ম্যানেজ করেছে, তো সিমিলার প্রোফাইল। তো সাকসেসটা আমাদের কাছে অনেক বেশি প্রপারলি ব্র্যান্ডেড হয়েছে। ওয়ারেজ আপনি কিন্তু আবার অন্যভাবে যদি শর্ট লিস্টে আরও অনেক কোচ আছে, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় যে যেখানে কাজ করেছে সেই জায়গায় সাকসেস নিয়ে এসছে, কিন্তু সেইটা ওই লেভেলে ব্র্যান্ডেড না, যার কারণে ফ্যানদের কাছে সেটা এত বেশি ইয়ে না। Right. সেরকমভাবে কিন্তু রোজারিও মিকেল আপনার কথা যদি বলেন, সেও কিন্তু যে অলিম্পিকে গোল্ড নেইমারের সাথে কাজ করেছে, জন্য ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু ওই লেভেলে। তো এই কারণে আমাদের কাছে মনে হচ্ছে কোলম্যান অথবা রোজারিও মিকেল হলেই মনে হয় ভালো হতো অ্যাজ এ ফ্যান, কিন্তু বাস্তবতাতে তাদের সাথে কন্ট্রাক্ট করতে গেলে যেসব কাজগুলো করতে হবে সেটার জন্য তো বিএফএফ এখনো রেডি না। তো এই আপনি সমর্থকদের কথা যেহেতু বললেন, আমি একটু যুক্তই করি, কারণ আপনি ফেসবুক স্ক্রল করলেই দেখবেন বিভিন্ন গ্রুপ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের ফুটবলের ভালো চাইতে গেলে রোজারিও মিকেলকেই দরকার ছিল, তাকে মিস করেছে, বাফুফে শুধুমাত্র গা করেনি, সময় নষ্ট করেছে এবং রোজারিও চলে গেছেন, এখন যেন কোনোভাবেই কোলম্যানকে ছাড়া না হয়। আসলে ব্যাপারগুলো তো এতটা ইজি পিজি না যে আমি আসলাম, সিভি দেখলাম আর তাকে সাইন করে নিলাম, তাই না? আমি তো বলবো যে আমাকে যদি ইন্ডিপেন্ডেন্টলি প্রশ্ন করেন, আমি বলবো যে 15 দিনের মধ্যে একটা হেড কোচ সিলেক্ট শর্টলিস্ট করে কন্ট্রাক্ট করে সাইন করা, এটা অনেক তাড়াতাড়ি হচ্ছে আমার মতে। Right. এটা আরো বেশি সময় নেওয়া উচিত। তার কারণ হচ্ছে আপনি যদি একটা কোচকে 2 বছরের জন্য কন্ট্রাক্ট নেন, এখানে আপনার অনেক দিন ধরে নেগোসিয়েশন চলবে। আমরা আসলে যে জিনিসটা হয় যে আমাদের তো এখন বিএফএফ এ যারা আর কি আপনার মানে কমিটিতে আছে বা কাজ করছে, তারা কিন্তু এইসব ক্ষেত্রে নর্মালি লিগ্যাল প্রসেস অনেক বেশি হ্যান্ডেল করতে হয়, বিকজ ওই তার একজন হচ্ছে হয়তো লিগ্যাল অ্যাডভাইজার থাকবে, বিএফএফ এর একজন লিগ্যাল অ্যাডভাইজার থাকবে, সেরকম ভাবে। বাইরের দেশে কিন্তু কোচ নেওয়ার আগেই কোচ নেওয়ার অনেক প্রসেস কিন্তু কমপ্লিট হয়, কিন্তু বাংলাদেশে যেহেতু একটা নতুন ধারায় একটা যাওয়ার চেষ্টা, একটা পজিটিভ ধারায় যাওয়ার চেষ্টা, সেভাবে আগাচ্ছে। কিন্তু আমি বলবো আমার কাছে 15 দিন অনেক কম লেগেছে, মানে এটা একটা অনেক প্রেশার। আমি বলবো যে বিএফএফ এর জন্য 15 দিনের মধ্যে শেষ করতে হবে। আমি বলে বলতাম দরকার এখানে 1 মাস নিক, আস্তে ধীরে, কারণ একটা কোচ আপনার নিশ্চয়ই মনে আছে যে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি হবে কিনা সেটা মনে হয় লম্বা বছরের, মাস মানে অর্ধেক। বছর জুড়েই শোনা যাচ্ছিল হ্যাঁ। গুঞ্জন হবে কিনা, তারপর সবকিছু প্রসেসিং হতে হতে বহুত কতটা সময়, সময় লেগেছে। আমরা সবসময় দেখতে পাই যে চাকরি যাওয়াটা যত ইজি, পাওয়াটা বা নতুন করে কন্ট্রাক্টেড হওয়াটা অতটাও ইজি নয়। কিন্তু আসলে আমরা যারা খুব বেশি আবেগী, আমরা তো জাতি হিসেবে আবেগী, আমরা ওই যে যার প্রোফাইল দেখি নেইমারের সাথে কাজ করছে, তাকে ছাড়া আমাদের চলবেই না, এমন একটা ব্যাপার। আরেকজনের নাম শোনা যাচ্ছে, থমাস টুলির কথা শোনা যাচ্ছে। তিনি গায়ানা থেকে পদত্যাগও করেছেন এবং তিনি বলেছেন নতুন একটা চ্যালেঞ্জ নিতে চান, এমন একটা কিছু স্টেটমেন্ট বোধহয় তিনি দিয়েছেন পদত্যাগের সময়। এখন আমরা আবার একটু হিসেব মেলাতে পছন্দ করি যে তিনি আচমকাই কেন গতকালকেই হেড কোচের দায়িত্বটা ছাড়লেন, তাহলে কি তিনি আমাদের এখানে আসছেন কিনা, কারণ তিনি তো শর্ট লিস্টেড। এখন। হ্যাঁ, উনি আসলে 94 এর ওয়ার্ল্ড কাপেও খেলেছে, উনি হচ্ছে 98 ওয়ার্ল্ড কাপেও খেলেছে, মানে 98 ওয়ার্ল্ড কাপের সম্বন্ধে ইউএস এর ক্যাপ্টেনও ছিল উনি। তো ওনারা মানে আমি ওনার হচ্ছে ব্যাপারে যা আর কি ঘাটাঘাটি করে দেখলাম, ওনার আসলে বিশাল এক্সপিরিয়েন্স, উনি অনেক জায়গায় কাজ করেছে, বুন্ডেসলিগা জিতেছেন, ইউএফএ কাপ জিতেছেন। সো ওনার ওই ক্ষেত্রে ওনার যে এক্সপিরিয়েন্স, এবং উনি ফিলিপাইনকেও আর কি আসলে এএফসি এশিয়ান কাপে প্রথমবারের মতো নিয়ে গেছে, তো তার আসলে প্রচুর পরিমাণে এক্সপিরিয়েন্স আছে। কিন্তু আবার একদিক দিয়ে দেখতে হবে যে ওনার বয়সটাও কিন্তু অনেক বেশি। উনি কিন্তু মানে ধরেন একটা ইয়াং কোচ বা একটা মিডল এজের কোচ এসে যতটা এনার্জেটিক ভেবে কাজ করতে পারবেন, উনি আসলে অনেক এক্সপিরিয়েন্স নিয়ে আসবেন, কিন্তু উনি নিজে কতটা বেশি এফেক্টিভ হবেন, ওনার সাপোর্ট স্টাফ লাগতে পারে অনেক। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর যেই জিনিসটা আমি হয়তো কয়েকটা রিপোর্ট পড়ছিলাম, এটা আসলে যে জিনিসটা হয়েছে যে ফিলিপাইন এবং গায়ানা দুই জায়গাতে আমি দেখলাম যে দুই সময়ে রিপোর্ট ছিল যে তিনি হচ্ছে দেশি এবং প্রবাসী প্লেয়ারদের মধ্যে এক ধরনের ঝামেলা আর কি সৃষ্টি হয়েছিল, যার কারণে প্লেয়াররাও কমপ্লেন করেছিল তার নামে। তো এখন আবার এই অ্যাঙ্গেলটাও চিন্তা করতে হবে যে আমাদের কিন্তু এখন দেশি এবং প্রবাসী প্লেয়ার একটা বেশ একটা আধিক্য আছে, দুই সাইডেরই প্লেয়ার আছে। তো এরকম একটা কোচ যার কিনা আগেই রেকর্ড আছে প্রবাসী আর দেশি প্লেয়ারদের মধ্যে সমস্যা, সে যদি এখন এসে আবার সমস্যা তৈরি করে, সেটা কিন্তু আমাদের জন্যই খারাপ হবে। বাট ওনার যে পদত্যাগের বিষয়টা, এটা হয়তো ওনার এই রিসেন্ট যেই কথাগুলো বললাম সেটার কারণে হতে পারে, অথবা হয়তো উনি নিজের পার্সোনাল কারণেই ছাড়তে পারেন। বাট আপনি যদি ওই যে হিসাব মিলানোর যে কথা বলছিলেন বাংলাদেশের সাথে,
নর্মালি কোনো কোচই কোনো প্রি কন্ট্রাক্ট বা হচ্ছে এগ্রিমেন্ট হাতে না পেয়ে বা সাইন না করে কখনোই আরেকটা জব ছাড়বেন না। সো যদি ধরে রাখি যে এখন পর্যন্ত কোচ সিলেকশন ফাইনাল হয়নি, সেক্ষেত্রে তার মানে তার কাছে কোনো প্রকার কন্ট্রাক্ট বা প্রি কন্ট্রাক্ট এগ্রিমেন্টও যায়নি, তাহলে সেই ক্ষেত্রে আমি বলে রাখতে চাই যে এটা আসলে তার নিজের পার্সোনাল কারণেই হয়েছে। আসলে বাংলাদেশের জন্য যে তিনি পদত্যাগ করেছেন এটা আসলে ঠিক না। না, এটা হতে পারে না, কিন্তু আপনি আবার একটা ইয়েও দিয়ে দিয়েছেন যে তার ক্যারিয়ারের যে একটা কালো দাগও আছে, কালো দাগও আছে। তাকে এটা আনতে গেলে- মিডিয়া রিপোর্ট হয়েছে, মানে যখন ধরেন যে প্লেয়াররা এমনিতে ধরেন অনেক সময় আছে যে অনেক কমপ্লেন করে, কিন্তু এটা ইন্টারনাল থাকে, এটা হতেই পারে, কিন্তু জিনিসটা যখন মিডিয়া পর্যন্ত পৌঁছে যায় তার মানে এখানে সিরিয়াস কোনো ইস্যুস তো আছে। এই যে বলে যে মানে মানে ধোয়া না উঠলে তো বোঝা যাবে না যে আগুন লেগেছে কি লাগেনি, সো ওই জিনিসটাই ধোয়া আর কি। যেহেতু আছে, হ্যাঁ, আগুন ছিল ছিল, সেখানে, ছিল। সে কারণে যেমন কাবরেরার বেলায় আমরা দেখতে পাই যে তিনি যে আসলে একটা ঝামেলা পাকিয়েছেন সেটা কিন্তু এখন ডকুমেন্টেড, Documented। সার্চ করতে গেলে কিন্তু তার নামের সাথে আসলে পাওয়া উঠে যায়, আসবে। জি। সো মানুষ তাকে নেয়ার ব্যাপারে হয়তো চিন্তা করবে। আরো একটা নাম শোনা যাচ্ছে বার্নস্টক, তিনি লিস্টেডই ছিলেন না, তার সাথে বাফুফে হঠাৎ করে কথা বলছেন, কথা চালাচালি করছেন। এটা নিয়ে আবার অনেকেই বলছেন যে লিস্টেডই নন, তার সাথে আবার কিসের আলোচনা বা কেন করছে, সেটা আপনি আবার কি ভাবছেন? আমি আসলে বলতে চাই যে এখানে মানে 12 জন না 10 জন একটা শর্ট লিস্ট হয়েছে, আমরা কিন্তু প্রথম 4 জনের পরে কারণ আমি জানি না, মানে সত্যি কথা বলতে যেই 4 জন পপুলার তাদের নামটাই ঘোরাফেরা করছেন। আমি আসলে এখনো এটাই কনফিউজ যে সে কি আসলে শর্ট লিস্টেড ছিল কি ছিল না, এটা নিয়ে আমি আসলে কনফিউশন। তো যদি শর্ট লিস্টেড বাইরে থেকে আসে তাহলে আমি বলবো যে দিস ওয়াজ নট এ গুড থিং, কারণ অলরেডি শর্ট লিস্ট করা আছে একটা, তার বাইরে থেকে কেন আসবে। আর যদি সে 10 থেকে 12 জনের শর্ট লিস্টে থাকে তাহলে তো সেটা নর্মাল একটা প্রসেস হতেই পারে। তার কারণ হচ্ছে যে আপনার এইটুকু মনে রাখতে হবে যে যখন ইন্টারভিউ প্রসেসটা নেওয়া হয় সবাইকে কিন্তু এক ধরনের আগে থেকে মিটিং সেট করে করা হয়। অনেক সময় আছে যে তারও হয়তো পার্সোনাল কোনো কাজে সে হয়তো সময়টা ওই সময় দিতে পারেনি, সো একটু শিফটেড হয় আপনার ইন্টারভিউগুলো, হয়তো একদিন পিছায় বা দুদিন পিছায়। অনেকের ক্ষেত্রে আছে যে মাল্টিপল ইন্টারভিউ নেওয়ার সুযোগ আছে, আপনি একবার নিয়ে মনে হলো যে না আপনার মনোমতন হয়নি, আপনি আরেকবার নেবেন, সেটা আপনি নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আসলে এই প্রসেসটা এভাবে করেই যাওয়া উচিত। আমি তো এটাই বললাম যে আপনাকে, যে আমার কাছে মনে হচ্ছে যে খুব কুইক হয়ে গেছে প্রসেসটা। আমার মতে আরো একটু সময় নেওয়া উচিত ছিল। তার কারণ হচ্ছে যে 2 বছরের কন্ট্রাক্ট করবেন একটা কোচের সাথে, এত সহজ বিষয় হেড না। কোচ পজিশনটা হচ্ছে হেড কোচ, এবং আমি চাই রেজাল্ট বের করে আনুক, কিন্তু যে আমাদের তর্স হয় না তো, খুব তাড়াতাড়ি কুইক সমাধান চাই। সেটা তো গেল প্রসেস নিয়ে আমরা কথা, কিন্তু লোকটা কেমন হবে না, যদি আপনার এখন হয় তার তো এক্সপিরিয়েন্সটা বেশ ভালো এবং তার অলরেডি মানে ক্যারিয়ারে সে সেরকম এক্সপিরিয়েন্সই রেখেছে। তো আমার মতে আপনার এখন আসলে ওইভাবে করে কাউকে আগিয়ে বা কাউকে পিছিয়ে রাখতে চাই না। হ্যাঁ, আপনি রোজারিও মিকেল বা কোলম্যানকে আপনি ব্র্যান্ডিং এর ভ্যালু থেকে আগে রাখতে পারেন বাকি সব শর্ট লিস্টেড কোচদের মতো, কিন্তু দিন শেষে কিন্তু সবাই এখানে ভালো। এখানে আপনি যে কাউকে খারাপ বলবেন তা না, কারো কারো হয়তো এশিয়ান এক্সপিরিয়েন্স অনেক বেশি আছে, সে হয়তো এইরকম যে মানে আপনি যদি চিন্তা করেন লেভেল, আমাদের এখনো কাঠামো বা প্রসেস বা আপনার সিস্টেম কিন্তু এখন অনেক বলবো যে নিম্নমানের, মানে আপনার ধরেন আমি হাই লেভেলও বলবো না, মধ্য লেভেলও বলবো না, আমি বলবো নিম্নমানের। তো এই নিম্নমানের যেই একটা কাঠামো যে আছে, এইটা থেকে আমরা কিভাবে মধ্য লেভেলে আসতে পারি সেই রকম একটা কোচ কিন্তু এখন যে কেউ হতে পারে। আবার অনেকে যেটা বলছিলেন যে অনেক সাপোর্ট স্টাফ নিয়ে আসবে, কেউ হয়তো একা এসেই বাজিমাত করে দিতে পারে। তো এখন এই জিনিসগুলো আসলে কে যে ভালো কে যে খারাপ আপনি আসলে কম্পেয়ার করাটা অনেক টাফ। এটা আসলে দ্য অনলি ওয়ে ইউ ক্যান ডিসাইড যে কে ভালো খারাপ, যে ওই ইন্টারভিউটা করে সেই ইন্টারভিউতে সে কে আর কি ভালো একটা প্রজেক্ট শো করতে পারে যে বাংলাদেশের ফুটবলটাকে সে কোথায় নিয়ে যাবে, এবং দ্বিতীয়ত তার যে এক্সপেন্সেসগুলো সেগুলো একটা কমফোর্ট জোনের মধ্যে থাকে। আমরা শুধু এক্সপেন্স বলতে কিন্তু শুধুমাত্র বেতন চিন্তা করি, কিন্তু সে যে আসবে তার যাতায়াতের খরচ, সে যে থাকবে, সোজা কথা থাকা খাওয়া পড়া সবকিছুর দায়িত্ব, সবকিছুর খরচ, তো এগুলো মিলিয়ে তো একটা বাজেট হতে হবে। আমরা শুধু বেতনটা দেখলেই মনে করি যে রোজারিও বা মিখেল বা হচ্ছে কোলম্যান 25 থেকে 30 চাচ্ছে, কিন্তু এরপরে যে আরো 10 থেকে 12,000 ডলারের একটা এক্সট্রা খরচ আছে, এটাও কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। আর আপনি যদি বাজেট যদি এখানে কম থাকে, আপনি যদি সেটা ন্যাশনাল টিমসের ফ্যাসিলিটিস থেকে টান দেন, তাহলে কিন্তু আবার সেটা ফুটবলারদের জন্য খারাপ হবে। সো আপনাকে ওই কমফোর্ট জোনের মধ্যেই কিন্তু সেই কোচটাকে আসলে নিতে হবে। শুধু গাড়ি কিনলেই হবে না, মেইনটেনেন্স কিভাবে করবে সেটা ব্যবস্থা রেখে আপনাকে 2 বছর চালাতে হবে, সো মেইনটেনেন্স ইজ এ ভেরি বিগ থিং। খুবই ছোট্ট করে জানতে চাইবো, আপনি বলেছেন যে যাই হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে, এতটা সময় মানে তার চেয়ে বেশি সময় নিলে অবাক হওয়ার কিছু থাকবে না, বা বেশি সময়টা আসলে ডিজার্ভ করে একটা কোচ নিয়োগের ক্ষেত্রে। 15 তারিখ ডেডলাইন ছিল, মানে আপনার মনে হয় যে আসলে 15 তারিখে আমরা জানতে পারবো?
আমার মতে এখন যেহেতু প্রেসিডেন্ট সাহেব সরাসরি মিডিয়াতেই বলে দিয়েছে যে 15 তারিখ ইজ দ্য লাস্ট ডেট, এখন আই থিঙ্ক এখন তার পজিশন থেকে এটা আসলে 15 তারিখে দেয়া ছাড়া আসলে আর কি কোনো উপায় হবে না, কারণ এটা তার জন্য একটা ইমেজের একটা ব্যাপার যে তিনি একটা প্রমিস একের পর এক আবার চেঞ্জ করছেন। তা আই থিঙ্ক 15 তারিখের মধ্যে হয়তো ডিসিশন হয়ে যাবে। আই থিঙ্ক এই 15 তারিখ তো কালকেই, তো কালকের মধ্যে হয়তো একটা প্রি কন্ট্রাক্ট হয়তো এগ্রিমেন্ট হয়ে যাবে সেই কোচের সাথে, যার ফলে প্রি কন্ট্রাক্টটা যদি একবার সাইন করে ফেলতে পারে তাহলে হয়তো সেক্ষেত্রে মিডিয়াতে বলতে আর কি কোনো সমস্যা থাকবে না, বাধাও থাকবে না। সো আশা করছি যে আমি 15 তারিখে উনি এটা একটা ফাইনাল ডিসিশন দিবেন, এটা আমার ধারণা। যাক, তাহলে আর সমর্থকদের আর বেশি মানে আর একদিন অপেক্ষা করতে হ্যাঁ, কারণ হচ্ছে। আপনাকে চিন্তা করতে হবে যে স্যান মারিনো কিন্তু খুবই কাছে, প্লেয়ার অলরেডি ভিসার জন্য। হ্যাঁ, রাইট, খেলতে সো হবে। স্যান মারিনো তো আপনাকে যেতে হবে, টিমটাকে তো ট্রেনিং করাতে হবে, তো আমরা এটার জন্য প্রাথমিক দল দিয়েছে সেরকমও শুনতে পেয়েছি যে তার আসলে সব দিকে আসলে সব দিক ঠিক রেখেই আসলে কাজটা করতে হবে, শুধু কোচ ইস্যুতে বসে থাকলেও হবে না। দেখা যাক আজকের বৈঠক থেকে কি পাওয়া যায়, সরকার খাওয়া পড়ার দায়ভার নেয় কিনা। যদি নেয় তাহলে হয়তো কোলম্যানকে পাচ্ছি, না হলে যাকেই পাচ্ছে, আপনি যেটা বলেন আসলে যাকেই পাবো তাকে সবকিছু বুঝে শুনে তারপরেই আসলে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাকে সাপোর্টও দিতে হবে। রাইট, সব ধরনের সাপোর্ট দিতে হবে। যত দিনের কন্ট্রাক্ট ততদিন তাকে আসলে কাজ করার সুযোগটাও দিতে হবে। সবকিছু মিলে দেখা যাক। দিন শেষে আমরা একটা কথা বলেই শেষ করি যে দেশের ফুটবল এগিয়ে যাবে, সেই প্রত্যাশা আমাদের প্রত্যেকের থাকে। আহমেদ শায়েক, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আমরা আলোচনা করছিলাম কে হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ, এই সব কিছু নিয়ে। আগামীকাল হয়তো আমরা খুঁজে পাবো সেই নামটা, দেখা যাক। সেই পর্যন্ত অপেক্ষা তো আমাদের সবাইকেই করতে হচ্ছে। আর এই কোচ নিয়ে আলোচনায় আমাদের সাথে এতক্ষণ ছিলেন ফুটবল অ্যানালিস্ট আহমেদ শায়েক। সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির, ৭১ সাথেই থাকুন।